হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো দেখো, আমিও ভালো আছি। আর আজকে সকাল থেকে কিন্তু এখনও ভিডিও দিতে পারিনি। আর এখন আমি পার্লার থেকে এসছি, দুপুরবেলা বাজে 3টে। তো সকালবেলা ভাত রান্না করে গেছিলাম। আর এমনই একটা সংসার না, আমি যার জন্যে যেখানে যতই যাই করি না কেন, কোনো কিন্তু তবুও যেন সেই ঘুরে ফিরে আমার পিছনেই ছোড়া পড়ে। তো কেন কি জানি, এটা হচ্ছে কুম্ভ রাশি। ওই সত্যি কথা, কুম্ভ রাশি সংসারের জন্যে জীবন দিয়ে দিলেও কিন্তু যার জন্যে জীবন দিচ্ছ সেই তোমাকে উল্টে কিন্তু আবার বলবে যে কেন করলে, কেন দিলে। তো এরকমই একটা ব্যাপার। তো অনেকেই রাশি টাশি এইসবগুলো মানো, আবার অনেকেই মানো না। তো যারা মানো তারা বুঝতে পারবে, তারা কিন্তু হাড়ে হাড়ে টের পারবে। আর কুম্ভ রাশির জন্য সারা জীবন কিন্তু এই একই সমস্যা চলে যাচ্ছে। সংসার বলে কিছু নেই, আর সংসারের জন্য যতই যাই করো না কেন, সেই একই কিন্তু পরিণাম হবে। না ছাড়া হ্যাঁ নেই, কেউ বলবে না যে তার জন্য কিছু করেছো। তো ওই জন্য আস্তে আস্তে না, আমিও সব কিছু দেখতে দেখতে আস্তে আস্তে আমিও মুখ মুছতে শিখে যাচ্ছি। আর এবার থেকে না সেটাই করব। একদিন যদি রান্না না করা হয়, তা সেদিন সারা দুনিয়ায় নালিশ হয়ে যাবে যে আজকে রান্না করেনি বা আমাকে খেতে দেয়নি। কিন্তু 365 দিন যদি রান্না করে ভাত ফেলা যায়, সেটা কিন্তু একবারও কেউ কাউকে বলে না যে আমার জন্য রান্না করে প্রতিদিন ভাত ফেলা যায়, বা সেই পান্তা ভাতটাকে তাকে খেতে হয়, বা ভাতগুলো ফেলা যায়, এত দামি চাল। সেই কথাটা কারোর মুখ থেকে কোনো দিন শুনিনি। অথচ 365টা দিন রান্না করে করে কত নাই খাবার ফেলা যায়, আর গেছেও ভবিষ্যৎ। তো দেখো, এখন নেই কাজ তো খই ভাজ, সেই অবস্থা আমার। এই তিলটা অনেক দিন ধরে একবার এই থালায় যাচ্ছে, একবার ওই বাটিতে যাচ্ছে, এধার ওধার গড়াগড়ি করছে। তা তিলটাকে দেখো গতি করে নিলাম, এটা হচ্ছে তিলের খাজা বানিয়ে নিলাম। তা তোমরাও কিন্তু এইভাবে বানাবে, আশা করি ভালো লাগবে। আর আমার তো ভালো লাগে, আমি টুকটাক এইসবগুলো না বানাতেও ভালো লাগে, ভালোবাসি, আর করিও কোনো কোনো সময়। তো দেখো, এখন ওগুলো হয়ে গেছে। আর এই যে সকালবেলা ভাত করে গেছি, তো তুই যদি না আসবি, না খাবি, সেটা তো তোর বলা উচিত। তুই আজকাল কোনো জায়গায় কারোর বাড়িতে কেউ কিন্তু না বলে যায় না, বা না বলে কেউ কারোর জন্য রান্না করেও না। অন্য জায়গায় কিন্তু তোরা ঠিক দিব্যি বলতে পারছিস, যেতে পারছিস যে আজকে আমরা খাবো। কিন্তু মায়ের এখানে বলতে গেলে কি যত কষ্ট। মায়ের পয়সাটার দাম কোনো দিনই ছেলেদের কাছে হয় না, কিন্তু ছেলেদের পয়সার দামটা খুব হয়। তখন অনেক লোকে বলতে শোনা যায়, আমার 14 গোষ্ঠীর পয়সা, আমি যা করব তাই হবে, সেটা কাউকে ভেবেচিন্তে বলবো না কি, বা অনেক কিছু এরকম কিন্তু শুনতে হয়। আমার পয়সা। তো চলো, সেই সব কথা তুলতে চাই না। আমার রাগটা একটাই জায়গায়, এই যে যদি এখন কারোর জন্য রান্না না করতে হতো, তবে কিন্তু আমি কিন্তু আমার মতন আমি দিব্যি কিন্তু দোকানে থাকতে পারতাম। এখন এই সময় যদি কোনো একটা কাস্টমার ঘুরে যায়, তার জন্য কে দায়ী নেবে? কেউ না। সমস্যাটা কিন্তু কে পোয়াবে? আমি পোয়াবো। খাটনিটা কার হচ্ছে? আমার হচ্ছে। খরচাটা কার হচ্ছে? আমার হচ্ছে। তা এইগুলো কিন্তু একবার তো বোঝা উচিত। অন্য কোনো কারো বাড়িতে যখন আত্মীয় স্বজন কারো বাড়িতে যখন খেতে যাস, তখন তো না বলে যাস না, তখন তো একদিন আগে থেকে বলতে থাকিস, আর কালকে কিন্তু তোমাদের বাড়িতে যাব, ওখানে খাওয়া দাওয়া করব। কেন, মায়ের পয়সাটা কি বানের জলে ভেসে আসে? আর যদি না রান্না হয়, তখন তো এবার দুনিয়ার সঙ্গে সঙ্গে ফোন করে নালিশ হতে থাকে যে আজকে রান্না হয়নি, আজকে এই করেনি, ওই করেনি। তা সেগুলো না শুনতে ভালো লাগে না, খুব মনে দুঃখ লাগে যে মানুষ কতটা বেইমান আর কতটা স্বার্থপর হলে এরকম হতে থাকে। তো চলো, এগুলো তো কিছু করার নেই। আমার জন্ম থেকেই এইরকম ভোগ করে আসছি। আর আজীবন যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ করতে হবে। আর সেগুলো না সয়ে গেছে, গা সওয়া হয়ে গেছে, এখন আর কিছু মনে করি না। তো বাধ্য হয়ে যেহেতু ভাতটা রান্না করেছি, সেই জন্য এখন আমাকে তরকারি করতেই হবে। এই কালকে যেমনি রান্নাই করিনি, সারাদিন খাওয়া হয়নি, যা টুকটাক যা কিছু কিনে খেয়ে নিলাম রাস্তা থেকে, ব্যাস হয়ে গেল। লাড্ডু পাউরুটি হোক, বা একটু কচুরি কিনে খেয়ে নিলাম, হয়ে গেল। একার পেটের জন্য কোনো চিন্তা করতে লাগে? না রান্না করলেও তো চলে, আমার সব দিক দিয়ে সেভ হয়। কিন্তু আমি যত ঝামেলায় জড়িয়ে, যত মনে করব যে আমি এটা পারবো, শক্ত হয়ে চলবো, আমি এগুলো করব না, কিন্তু অ্যাভয়েড করব, কিন্তু আমি তো অন্যদের মতন চোখ কান বুজে থাকতে পারি না। সমস্যাটা আমার এখানেই। তো দেখো, ফুলকপির রোস্ট করব, সেগুলো এখন একটু কাজু কিশমিশটা গোটাই দিয়েছি।
আর কাজু, চিনেবাদাম মানে ওই যেগুলো খোসা শুদ্ধ যে বাদাম, সেগুলো তোমরা কি বলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর কপিটা ভাজার সময় একটু নুন হলুদ সামান্য পরিমাণে দিয়ে দিলাম, নাহলে না সাদা সাদা লাগে, ফ্যাট করে। আর দেখো কপি এমনই একটা জিনিস, কতটাই তেল দিয়েছি, তেল কিন্তু কোথায় উড়ে চলে গেছে বোঝাই যায় না। কপিগুলো হালকা হালকা ভেজে এবার তুলে নিচ্ছি। আর এর মধ্যেই দিয়ে দিতাম, ভাবছি কি যত শর্টকাটে রান্না করা যায়, কিন্তু আবার এই একটা তরকারি দিয়েই তো খাবো, আর দুপুর রাত্রে সবসময় এটা দিয়েই চালিয়ে নেবো, সুতরাং একটু সুস্বাদু মতো না করলেও আবার ভালো লাগে না। আর বুঝতে পারিনি, ভেবেছি একসঙ্গেই মনে হয় তরকারিটা আমি চচ্চড়ি মতন করে নেবো, ওই জন্য বসিয়েছিলাম ফোড়ন দিয়ে, কিন্তু সেটা আর করলাম না। মত চেঞ্জ করলাম যে না, সব কিছু দিয়ে একটু জুৎসই পুরো আলু ছাড়া একদম ফুলকপিগুলো মানে বড় বড় থাকবে, ডুমোর মানে বেশ ইয়ে করে দিয়ে, মানে গোটা গোটাই ফুলগুলো থাকবে, ফুলগুলো আমি কিন্তু কাটিনি। আর ডাঁটির দিকটা অল্প অল্প সামান্য রেখেছি, অধিকাংশটাই কিন্তু বাদ দিয়ে দিয়েছি। এবার জিরে ফোড়ন দিলাম, গরম মশলা ফোড়ন দিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম। এবার তার সঙ্গে জিরে, ধনে, আদা, লঙ্কা সব একসঙ্গে গোলমরিচ পেস্ট করে দেখো দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ করে কষাতে থাকবো। আর এটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপরে কপিগুলো দেবো। এবার একটু নুন হলুদ দিয়ে দেবো, নুনটা দিয়ে তবে টমেটোগুলো না একটু মজে যাবে ভালো। আর নুন কিন্তু সব কিছুতে দিয়ে যতক্ষণ না দেবে ততক্ষণ দেখবে যে কোনো তরকারি একটু যেন তাকিয়ে তাকিয়ে থাকে। নুনটা দিলে পরে জিনিসটা কিন্তু তাড়াতাড়ি গলে যায় আর মজে যায় কিন্তু। দেখো কষানো কিন্তু প্রায় হয়ে এসেছে, এবার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি বাদাম বাটাগুলো দিয়ে দিলাম, বাদাম, পোস্ত আর চিনেবাদাম একসঙ্গে বেটে রেখেছি, দিয়ে দিলাম। আর এবার 1 চামচ দই দিয়ে দেবো। দইটা ভাত মানে বাটিটা উল্টে পড়ে যাচ্ছিলো এক্ষুনি, যেহেতু এক হাতে তো ওই জন্য কিন্তু অসুবিধা হচ্ছিল। আর দইটা ফ্রিজে ছিল ওই জন্য একটু জমে গেছিলো। তা এটাকে আগে থেকে কিন্তু একটু ভালো করে ফেটিয়ে নিলে ভালো হতো, তা সেটা আর সময় হলো না। এত তাড়না করে কিন্তু রান্না হয় না, রান্নাটা করতে গেলে কিন্তু একটা ধীর স্থিরভাবে করতে হয়, মন দিয়ে। রান্নাটা হচ্ছে একটা আর্ট, আর যত মন দিয়ে রান্না করবে রান্না কিন্তু তত সুস্বাদু হবে। আর জানি না আমি এটা করছি কেমন হবে, তবে যে কবার করেছি সে কবারই কিন্তু খুব ভালোই স্বাদ হয়েছে। সবাই কিন্তু আমাদের ঘরে এই জিনিসটা খুব ভালো খায়। আর আমি কিন্তু কফি যখনই ওঠে তখন কিন্তু এগুলো এইভাবেই করতে থাকি, আলু ছাড়া একদম শুধু গোটা গোটা ফুলগুলো নিয়ে। আর এইভাবে যেমনি আলুর দম করো না, তো সেই রকমই কিন্তু সব মশলা একই থাকবে, কিন্তু কপিগুলো গোটা থাকবে এরকম। আর একটু বড় বড় সাইজের আর বেশ টাইট টাইট ফুলগুলো থাকলে কিন্তু ভালো হয়, কেন কপিটা কিন্তু তাড়াতাড়ি ভেঙে যায় ওই জন্যে। আর একটু জল বেশি দিলাম কেন বলো তো, যে তাড়াতাড়ি মানে সিদ্ধটা হতে হতে জলটা মরে যাবে, একদম গা মাখা মাখা থাকবে। আর এই দেখো, এই বাদাম চিড়গুলো করেছিলাম, এগুলো হচ্ছে একটু অনেক দিন ধরে এই পাত্রে ওই পাত্রে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, সেইগুলো দিয়ে ওই যে তোমাদের দেখালাম করেছি। তো এখন দেখো শুকিয়ে গেছে, এবার এটাকে তুলে আলাদা করে ছোট ছোট করে টুকরো করে রেখে দেবো, নাহলে এইভাবে তোর থাক তুলতে পারছি না, এত টাইট হয়ে গেছে, আর এক হাত দিয়ে না হচ্ছেও না। আর একটু পরে যদি মানে তুলি তবে হয়তো হবে। তো চলো এখনকার মতন ভিডিও শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর এই আমার খাজাটা কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে সাদা তিলের খাজা। দেখো একটা রান্না করতে করতে আর একটা করে ফেলেছি, আর এগুলো নাইলে কিন্তু এইভাবেই পড়ে থাকতো। তো যাক, খাওয়া তো হয়ে যাবে। এখন আমি তোমাদেরকে খেয়েও দেখালাম, আর অপূর্ব হয়েছে, অপূর্ব হয়েছে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।